যে যে প্রান্ত থেকে আমাদের এই লাইভ অনুষ্ঠানে সংযুক্ত হয়েছেন বা পরবর্তীতে সংযুক্ত হবেন, যুক্তরাষ্ট্র ভিত্তিক অনলাইন মিডিয়া আমেরিকা পক্ষ থেকে আমি ফারহানা হোসেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। শুভ সকাল, শুভ রাত্রি, শুভ দুপুর, আসসালামু আলাইকুম, নমস্কার, আদাব। আমেরিকান বাংলা সংবাদপত্রটি সত্য ও ন্যায়ের পথে চলে, দেশ ও গণতন্ত্রের কথা বলে। একই সাথে সমাজের বিভিন্ন অনিয়ম অসঙ্গতি তুলে ধরাই আমাদের মূল কার্যক্রম। তার পাশাপাশি আমরা সমাজের বিভিন্ন গুণী ব্যক্তিদের সাক্ষাৎকারমূলক অনুষ্ঠান হাতে নিয়েছি। তারই ধারাবাহিকতা আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন তিনজন গুণী মানুষ। আমি আপনাদেরকে একটু পরেই তাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। দর্শক শ্রোতা, আপনারা দেখছেন সিদ্ধার্থের পরিচালনা এবং ফারহানা হোসেন উপস্থাপনা আমেরিকা বাংলা বিশেষ আয়োজিত কৃতিকা। আমাদের আজকে তিনজন গুণী মানুষ এখানে আছেন। দর্শক, তারা নিজ নিজ আলোকে আলোকিত। আমাদের যে তিনজন আছেন তারা শ্রদ্ধেয় বিশিষ্ট, আমি পরিচয় করে দিয়েছি, শ্রদ্ধেয় বিশিষ্ট কবি, সবার প্রিয় মুখ ABM সোহেল রশিদ। আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। নিশ্চয়ই আমরা কিছুক্ষণ আপনাদের সাথে থাকবো, যারা যুক্ত হবেন বা যারা ইতিমধ্যে যুক্ত হয়েছেন সবাই আমরা একসাথে কিছুক্ষণ আলাপচারিতায় থাকবো। আমাদের সাথে আপনারা থাকবেন আশা করছি। আপনাদের সবার জন্য শুভেচ্ছা ও মঙ্গল কামনা করছি। আরো সংযুক্ত হয়েছেন চট্টগ্রাম থেকে সবার প্রিয় মুখ আবৃত্তিকার গৌতম চৌধুরী। শুভেচ্ছা আপা, সেই সাথে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং যারা আমাদের সাথে যুক্ত হচ্ছেন, আমাদের সাথে থাকবেন, আপনাদের সকলের প্রতি ভালোবাসা। অনেক কথা হবে, কবিতা হবে। আরো যুক্ত হয়েছেন কৃতিকার প্রিয় ব্যক্তিত্ব, সিনিয়র অ্যাডমিন সাহিত্য নিগার সুলতানা, সাহিত্যিক। ধন্যবাদ ফারহানা হোসেন। আর আমাদের সাথে যারা যুক্ত আছেন, আমাদের সাথে আমাদের এই লাইভে যারা যুক্ত থাকবেন, আমাদের সাথে যারা থাকবেন, সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। শুভরাত্রি। আমরা এখন চলে যাচ্ছি যে নিগার সুলতানা, তোমার কাছে, যে আমি তোমার কাছে জানতে চাই যে তুমি খুব ব্যস্ত মানুষ, আমি জানি। এই ব্যস্ততার ভিতরেও কিভাবে তুমি সাহিত্যের দিকে ঝুঁকে আছো এবং কৃতিকাকে সময় দিচ্ছ? আমি প্রথম প্রশ্ন আমার এটা। ধন্যবাদ ফারহানা। আসলে ভালোবাসা এমন একটা জিনিস, কৃতিকা এমন একটা গ্রুপ, এমন একটা সংগঠন, সেখানে আসলে ভালো না বেশি পারা যায় না। আমি কৃতিকাকে মন থেকে ভালোবাসি, সেজন্য শতটা ব্যস্ততার মাঝেও আমি একটা রাত করে বা একটা সময় বেছে নিই কৃতিকার জন্য, শুধু আমার কৃতিকার জন্য। আমি আমার বলতে পারি, সে জিনিসটা আমি আমাকে আমার বলি, সেটা আমার কৃতিকা। আমার জন্মলগ্ন থেকে আমি কৃতিকার সাথে জড়িত, আর সে কৃতিকাকে আমি খুব ভালোবাসি, সেই জন্য সময় বের করতে আমার কোনো কষ্ট হয় না। ধন্যবাদ ফারহানা। আমার আরো প্রশ্ন আছে তোমার কাছে। কৃতিকার বর্তমান কার্যক্রমটা কি? কৃতিকা একটা নক্ষত্রের নাম। কৃতিকার বাংলা সাহিত্যের আকাশে নক্ষত্রের মধ্যে জলজল করবে, এটাই কৃতিকার মূল উদ্দেশ্য ছিল। আর এই উদ্দেশ্য নিয়ে আমরা চলমান হয়েছিলাম। আর এরা যাত্রা শুরু হয়েছিল আজ থেকে 7 বছর আগে। এই যাত্রাটা শুরু হয়েছে ফারহানা হোসেন এবং মাহাদি হাসানের হাতে। যদিও মাহাদি হাসান কর্মব্যস্ততার মাঝে আমাদের সাথে নেই, কিন্তু ওনার অনুপ্রেরণা আমাদের সাথে সব সময় থাকবে এবং আছে। কৃতিকা অনলাইন ভিত্তিক একটি সাহিত্যিক সংগঠন। কৃতিকা বাংলা সাহিত্যের চলমান ধারার ক্ষুদ্র একটি প্রয়াস হলেও আমাদের গভীর আত্মপ্রকাশের এবং আত্মবিকাশের পথ বেয়ে এটা ক্রমাগতভাবে সময়ের সাথে বেড়ে চলেছে। আর এর সাথে সফলতার পিছিয়ে আছে আমাদের লেখক এবং পাঠক। আমাদের লেখক এবং পাঠকরা না থাকলে আমরা আজকে কৃতিকাকে 7 বছর পার হতে পারতাম না। আমার আন্তরিকভাবে আমি ধন্যবাদ জানাই, আন্তরিকভাবে আমি অভিনন্দন জানাই আমার কৃতিকার যারা পাঠক এবং লেখক। তার সাথে জড়িয়ে আছে আমার এডমিনগণ এবং উপদেষ্টাগণ। আমার এডমিনগণের মধ্যে আছে আমার প্রধান এডমিন আছেন, এখানে আমার সিনিয়র এডমিন আছে মেহেদি হাসান, আছেন এডমিন আছেন জহিরুল হক,
এডমিন আছেন সাবরিনা ভুঁইয়া, পাপিয়া, বাঁধন, নুপুর আসমা প্রমুখ অনেকে। আমরা আসলে আজকে যখন কৃত্তিকা এই পর্যায়ে এসেছে, সেটা শুধু আমি আমার একা কৃতিত্ব বলবো না, যেখানে ফারহানা আছে হলো জননী হিসাবে। ফারহানার বটগাছের মতো ছায়া দিয়ে আমাদেরকে যেভাবে আগলে রেখেছে, আর সেখানে আমরা তো আছি, তার সাথে আমার পাঠক এবং লেখক ভাই বোনেরা যেভাবে আছেন, না হলে সফলতা কখনো আসতো না। আপনাদের লেখাই আমাদেরকে অনুপ্রাণিত করেছে, আপনাদের সহযোগিতাই আমাদেরকে আজকে এই পর্যায়ে এনেছে। আর আমাদের কৃত্তিকার মূল উদ্দেশ্য হলো আমরা নতুন লেখকদেরকে, নব্য লেখকদেরকে এগিয়ে নিতে যাই। এটা একটা প্ল্যাটফর্ম নব্য লেখকদের জন্য, যা তারা নিজেদের লেখাকে যাতে এগিয়ে নিয়ে যেতে পারে, তারা যেন শুরুতেই যাতে ঝরে না পড়ে, তাদের অঙ্কুরে যেন বিনিষ্ট না হয়ে যায়, আমরা সেদিকে খুবই লক্ষ্য রাখি। এটা আমাদের মূল উদ্দেশ্য, নতুন লেখকদের একটা প্ল্যাটফর্ম তৈরি করা, একটা স্থান তৈরি করে দেওয়া, যারা তারা লিখতে পারে। আমার সাথে এমন লেখকও আছে যারা শুরুতেই ছিল যে ক্ষুদ্র একটা লেখা দিয়ে শুরু করেছিল, আমরা তাকে উৎসাহিত করেছি, আর 7 বছর পরে আমি এসে দেখছি তার লেখার উন্নতিটা। আসলে আমরা তাকে কখনো ডিসহার্টেড করি নাই, আমরা চেয়েছি যে সে আস্তে আস্তে চলতে চলতে তাকে যদি আমরা হঠাৎ করে থামিয়ে দিই, লেখাটা থামিয়ে দিই, আমি দেখছি ভুল হচ্ছে, আমি তাকে হয়তো ইনবক্সে তাকে বলছি যে আসলে আপনার এটা এখানে সমস্যা হচ্ছে, এখানে তোমার সমস্যা হচ্ছে, তুমি এদিকে একটু ইনপুট দাও, এখানে একটু ইনপুট দাও। তখন সে অনুপ্রাণিত হয়, সে আরো কাছে আসতে চায়, সে আরো লিখতে চায়। আমি দেখছি সাহিত্যটা আসলে চর্চার ব্যাপার, আমরা তাকে চর্চা করতে সাহায্য করি। আর সেখানে আমাদের লেখকরা, নতুন লেখকদের জন্য আমাদের মূল উদ্দেশ্য। আর আমরা আসলে কৃত্তিকাতে থেমে থাকতে চাই না। কৃত্তিকা একটা অনলাইন ভিত্তিক সংগঠন, আমরা চাচ্ছি এটাকে আরো লোকালে নিয়ে যেতে। ফারহানারও ইচ্ছা এটা, ফারহানা হোসেন যেহেতু এটা জননী, তার একান্ত ইচ্ছা এটাকে লোকালয়ে নিয়ে যাওয়া। ভবিষ্যতে আমরা এটাকে লোকালে নিতে যাচ্ছি। আমাদের ইচ্ছে আছে একটা পাঠক ফোরাম করার, আমাদের ইচ্ছে আছে একটা লাইব্রেরি করার, আমাদের ইচ্ছে আছে একটা স্টোর করার, আমাদের ইচ্ছে আছে সাথে একটা ক্যাফেটেরিয়া, এবং আমাদের ইচ্ছে আছে এখানে পাঠকরা তাদের মন খুলে কবিতা পাঠ করবে, মন খুলে প্রাণ খুলে কথা বলবে, তারা সাহিত্য নিয়ে চর্চা করবে, তারা হয়তো ত্রৈমাসিক, নাহলে 2 মাস পর, নাহলে 6 মাসিক পর তারা একটা কবিতার আসর করবে, এবং হয়তো প্রতিযোগিতাও হতে পারে, সেটা প্রতিযোগিতা ভিত্তিক হতে পারে। আমরা চাচ্ছি ফারহানা, তোমারও এটা অনুপ্রেরণা আছে, তুমি চাও যে এটা যাতে একটু লোকালয়ে চলে আসবে, আমরাও চাই আগামী বছর এটা লোকালয়ে চলে আসুক। ধন্যবাদ ফারহানা, ধন্যবাদ তোমাকে। সোহেল রশিদ ভাইয়ের কাছে। সোহেল ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি, আপনারা নিশ্চয়ই ভালো আছেন? হ্যাঁ, অনেকদিন পর দেখা আপনার সাথে আমার। হ্যাঁ, অনেক দিন পর দেখা, সেই কৃত্তিকার প্রথম অনুষ্ঠান বিশ্ব সাহিত্য কেন্দ্রে, সেই আমাদের একসাথে দেখা। যাই হোক, ভার্চুয়ালি কিন্তু দেখা হচ্ছে। হ্যাঁ, ভার্চুয়ালি দেখা হচ্ছে। করোনাকাল কেমন কেটেছে? করোনা তো একটা বৈশ্বিক বিপর্যয় সবার যেমন কাটে, আর যেহেতু আমরা খুব অগ্রসর দেশ নয়, আমাদের ভিতরে খুব ভ্রান্ত ধারণা ছিল। কেউ আমরা হয়তো খুব বেশি গৃহবন্দী হয়ে গেছি, আবার কেউ আমরা এটাকে কোনো গুরুত্বই দেইনি, এবং এই নানাবিধ কারণে আমাদের করোনার যে বিপর্যয়, সেই বিপর্যয় যদিও সেভাবে আমাদের দেশে দেখা দেয়নি খাতা কলমে, কিন্তু বাস্তব যে চিত্র, সেটি কিন্তু আমরা প্রায় প্রত্যেক পরিবারে কেউ না কেউ করোনায় আক্রান্ত হচ্ছে এবং তার বিরুদ্ধে যুদ্ধ করে যাচ্ছে, লড়াই করে যাচ্ছে। কিন্তু তারপরেও আমরা, বাঙালি থেমে থাকতে পারে না, বাঙালি আড্ডাবাজ মানুষ, বাঙালি কথা বলতে পছন্দ করে, আতিথেয়তা বাঙালির ঐতিহ্যের সাথে মিলেমিশে আছে। সেই দিক থেকে নিশ্চয়ই আমরা খুব একটা যে খারাপ আছি তা নয়, তারপরেও যেহেতু আমাদের দরজা জানালা বন্ধ, সেদিক থেকে আমরা কিছুটা বিচ্ছিন্ন অবস্থায় থাকলেও মনের দিক থেকে আমরা কিন্তু বাঙালি বা 16 আনা বাঙালি আনা আমাদের ভিতরে রয়েছে বলে আমার
ধারণা এবং আমি এটা বিশ্বাস করি। আমার প্রশ্ন আপনার কাছে, আমি জানি আপনি আপনার ভুবনে আলোকিত সফল একজন মানুষ, সেটা আমি কেন সবাই জানে। চলচ্চিত্র, লেখালেখি, আবৃত্তি কোথায় বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন আপনি? আসলে সফল মানুষ কিনা জানি না, তবে আমি যে কাজটা করার চেষ্টা করি সেটা মনোযোগ দিয়ে করার চেষ্টা করি, আমার যতটুকু দক্ষতা বা যতটুকু মেধা আছে। আর আমি আবৃত্তিকার নই, আমি আবৃত্তিকার আমাদের সাথে আছেন, আমরা তার অবশ্যই আমি একটা শৌখিন, কবিতা পাঠ করি। আর অভিনয়টা আমার পেশা, কবিতা লেখা আমার নেশা। আর নিজের কবিতা নিজেই পাঠ করি, অন্যের কবিতা অনেক সময় পাঠ করি। এটা একটা মনের যে তাড়না বলতে পারেন, যে আমার মনের যে খোরাক সেটিকে আমি উপভোগ করার জন্য আমি করে থাকি। তবে স্বাচ্ছন্দ্য বোধ আসলে সবগুলো তো শিল্পের মাধ্যম, এবং একজন সৃষ্টিশীল মানুষ কোনো কিছুতেই কিন্তু তৃপ্ত হতে পারে না, এবং এই তৃপ্ত হতে না পারার কারণে মানুষ বহুমাত্রিক কাজে নিজেকে নিয়োজিত করে, নানা দিক থেকে সে তৃপ্তি খোঁজে, কিন্তু তার ঠিকানা সে কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত পায় কিনা আমি জানি না। কিন্তু আমাদের চেষ্টা থাকে যে কোথাও যেন আমি নিজেকে সঠিকভাবে উপস্থাপন করতে পারি, আমার যে ভিতরের যে ক্ষুধা রয়েছে এবং আমার ভেতরের যে উপলব্ধি আছে সেগুলি যেন পাঠকদের কাছে বা মানুষের কাছে পৌঁছে দিতে পারি। সেটা নানান ফর্মে হতে পারে, সেটা ছবি আঁকার ভিতর দিয়ে হতে পারে, গান গাওয়ার ভিতর দিয়ে হতে পারে, কবিতা লেখার ভিতর দিয়ে হতে পারে, কবিতা আবৃত্তির ভিতর দিয়ে হতে পারে, অভিনয়ের মাধ্যমে হতে পারে। তবে একদিক থেকে আমি সৌভাগ্যবান, আমি মনে করি যে অভিনয়ের সূত্রে আমি নানান চরিত্রে অভিনয় করে নানান ধরনের স্বাদ উপভোগ করতে পারি, এবং ক্ষণিকের জন্য নিজেকে কখনো ডাক্তার, কখনো উকিল, কখনো জজ, কখনো বাবা, কখনো যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, কখনো রাজাকার, নানান ভাবে নিজেকে আমি ভেঙে তুলে ধরার চেষ্টা করি, এবং ওটার ভিতরে নিজের যে আনন্দের খোরাক বলেন বা নিজের ভিতরের যে সত্তা সেটিকে বিকাশ ঘটানোর একটি চেষ্টা আমি করি, পারি কিনা জানি না, সে চেষ্টাটা করি। আর আমি এই সাথে কিন্তু আমেরিকা বাংলাকে ধন্যবাদ জানাতে চাই যে আমাদেরকে আজকের এই আলোচনায় বা কথোপকথনে ডাকার জন্য, এবং তারা যেভাবে এই অনুষ্ঠানটিকে উপস্থাপন করে সারা বাংলাদেশে মানুষ সহ সারা পৃথিবীতে ছড়িয়ে দিচ্ছেন। আমি নুরুল হুদা থেকে কোট করতে চাই, যতদূর বাংলাদেশ, যতদূর বাংলা ভাষা ততদূর বাংলাদেশ। এই যে যতদূর বাংলা ভাষা ততদূর বাংলাদেশ, সেই ক্ষেত্রে কিন্তু আমেরিকা বাংলার যে ভূমিকা সেটিকে আমি কৃতজ্ঞ চিত্তে স্মরণ করতে চাই। আমি একজন শহীদ বুদ্ধিজীবীর সন্তান হিসাবে তাদেরকে স্যালুট জানাতে চাই, যে বাংলার জন্য, যে বাংলাদেশের জন্য, একটি ভাষার জন্য একটি দেশ, এবং সেই দেশের ভাষাকে এবং সেই দেশকে রিপ্রেজেন্ট করছে পৃথিবীর 1 নম্বর দেশ আমেরিকায় বসে, এবং বাঙালিত্বকে ছড়িয়ে দেওয়ার যে প্রয়াস তারা করছেন, এবং ওইখানে বসে বাংলাদেশের সুখ দুঃখ, বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি, নানান বিষয়ে তারা যে আলোচনার সূত্রপাত করছেন এবং দিক নির্দেশনা দিচ্ছেন, সেটি বাংলাদেশকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে একটি ভূমিকা রাখবে, এবং এই ভূমিকা রাখার জন্য আমেরিকা বাংলাকে আমি আমার কৃতজ্ঞতা জানাচ্ছি, আমার শুভকামনা জানাচ্ছি। দর্শক শ্রোতা, আপনারা দেখছেন সিদ্ধার্থদের পরিচালনা এবং ফারহানা হোসেন উপস্থাপনা বাংলা আমেরিকা বাংলা আয়োজিত কৃতিকা। এখন আমার আবৃত্তিকার, আমার আজকের অতিথি, সে নিজ ভুবনে নিজে আলোকিত চিটং এর আবৃত্তিকার, সে হলো গৌতম চৌধুরী। শুভেচ্ছা গৌতম, কেমন আছো? জি আপা, ভালো আছি। আপনি ভালো আছেন নিশ্চয়ই? কথাই শোনা যাচ্ছে না। আপনি ভালো আছেন নিশ্চয়ই? হ্যালো।
আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যালো, জি, আমি শুনছি আপনার কথা। কথা কি শুনতে পাচ্ছি? জি, আমি শুনছি। আমি তো কেন শুনতে পাচ্ছি না বুঝলাম না। শুনতে পাচ্ছি না। সবাই কি শুনতে পাচ্ছে কথা? আমি আমি শুনতে পাচ্ছি না। আমি শুনতে পাচ্ছি আপনার কথা। আমি তো কোনো কথা শুনতে পাচ্ছি না। আচ্ছা, এখন শোনা যাচ্ছে? যাই হোক, আমার মনে হয় ফারহানা আপা আমাকে শোনা যাচ্ছে আপা? নিগার আপা আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ, আমি শুনছি আপনাকে, আমি শুনছি আচ্ছা, আপনাকে, কিন্তু ফারারা শুনতেছে না কেন বুঝলাম না। আমি তো শুনতে জি, পাচ্ছি। আমার মনে হয় যে ফারহানা আপা নেট প্রবলেম আবার হচ্ছে কিনা সংযুক্ত হচ্ছেন। মনে হয়। আমি তো শুনতে পাচ্ছি। আচ্ছা, এই ফাঁকে মানে ফারহানা আপা যুক্ত হতে হতে আমি একটি কবিতা আপনাদেরকে শোনাই। আম, আমার প্রথম কবিতা আমি আবৃত্তি করছি কবি জীবনানন্দ দাশের বাংলার মুখ আমি দেখে আছি। বাংলার মুখ আমি দেখে আছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর। অন্ধকারে জেগে উঠে ডুমুরের গাছে, চেয়ে দেখি ছাতার মতন বড় পাতাটির নিচে বসে আছে ভোরের দোয়েল পাখি। চারিদিকে চেয়ে দেখি পল্লবের স্তূপ, জাম, বট, কাঁঠালের, হিজলের, অশ্বত্থের করে আছে চুপ। ফণি মনসার ঝোপে সটিবনে তাহাদের ছায়া পড়িয়াছে। মধুকর ডিঙা থেকে না জানি সে কবে চাঁদ চম্পার কাছে এমনই হিজল বট তমালের নীল ছায়া বাংলার অপরূপ রূপ দেখেছিল। বেহুলাও একদিন গাঙুরের জলে ফেলা নিয়ে কৃষ্ণা দ্বাদশীর জ্যোৎস্না যখন মরিয়া গেছে নদীর চড়ায়, সোনালী ধানের পাশে অসংখ্য অশ্বত্থ বট দেখেছিল। হায়, শ্যামার নরম গান শুনেছিল। একদিন অমরায় গিয়ে ছিন্ন খঞ্জনার মতো যখন সে নেচেছিল ইন্দ্রের সভায়, বাংলার নদী মাঠ ভাট ফুল ঘুঙুরের মতো তার কেঁদেছিল পায়। ধন্যবাদ। ফারহানা আপা কি যুক্ত হতে পেরেছেন? হ্যাঁ, হয়েছে। আপা, হ্যাঁ, আপনি জি, আস্তে আমি আস্তে আমি এসেছি। হ্যাঁ, আমি তোমার আমি কবিতা শুনেছি। ধন্যবাদ আপা। হ্যাঁ, আমি এখন আমি তোমাকে ভাবলাম প্রশ্ন যে করব। সময়টা দর্শকদেরকে মানে না না বসিয়ে না না, ঠিক রেখে। আছে। না, আমার হেডফোনটা হঠাৎ করে একটু ডিস্টার্ব হয়ে গেছিল। আমি সরি, দর্শকদের উদ্দেশ্যে বলছি। আমি তোমাকে প্রশ্ন রাখতে চাই, কালচার কি কি কাজের সাথে তুমি যুক্ত? আহ সংস্কৃতির আসলে বিভিন্ন মাধ্যমে কাজ করার সুযোগটা হয়েছে এবং কাজ করতে ভালোবাসি। আবৃত্তির সাথেই যুক্ত আছি। আবৃত্তির আমাদের একটি সংগঠন আছে, বোধনা আবৃত্তি পরিষদ চট্টগ্রাম। সেই সাথে আমি থিয়েটার করি, একজন নাট্যকর্মী। আমাদের চট্টগ্রামে একটি উত্তরাধিকার নাট্য সংগঠন রয়েছে, সেটার সাথে আমি একজন নাট্যকর্মী হিসেবে কাজ করি। আর টিভিতে উপস্থাপনা করার চেষ্টা করি, এই মঞ্চে উপস্থাপনা করি। মঞ্চে কাজ করতে খুব বেশি ভালো লাগে। আমি জানি তোমার অনেক গুণ, তুমি অনেক গুণে গুণান্বিত। তুমি না আপা, থিয়েটার আমি কি গুণ আছে আমি জানি না, তবে কাজ করতে ভালো লাগে এই। তুমি থিয়েটার করো, আমি জানি। কোথায় বেশি জি, স্বাচ্ছন্দ্য বোধ করো, থিয়েটার
নাকি আবৃত্তি? এটা আসলে বলাটা একটু কঠিনই। দুটো মাধ্যমই আমার কাছে খুব ভালো লাগে। আর থিয়েটারের মধ্যে আসলে আবৃত্তির যোগসূত্রটা থিয়েটারের মধ্যে অনেক বেশি পাওয়া যায়। সেখানে আপনার যেমন কণ্ঠস্বরের ব্যবহারটা রয়েছে, সেখানে আবার অভিনয়ের অনেক বিষয় সেখানে রয়েছে, যে আমার শারীরিক কসরতের কিছু বিষয়, মানে মুভমেন্টের বিষয়গুলো রয়েছে। তো আবৃত্তিটাও কিন্তু অভিনয়ের সাথে একেবারে ওতপ্রোতভাবে জড়িত। তো দুটো মাধ্যমকে আসলে খুব বেশি আমি স্বাচ্ছন্দ্য বোধ করি, খুব বেশি ভাবে আমার কাছে ভালো লাগার বিষয়। আমি শুনেছি যে তুমি বোধন নামে একটি আবৃত্তি সংগঠনের সাথে যুক্ত। জি, তোমরা সেটা কিভাবে পরিচালিত করো বা তোমাদের কার্যক্রম কি ওখানে? আমাদের বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রাম, এই সংগঠনটি একটি আবৃত্তির সংগঠন। আমরা আবৃত্তি শেখানোর কাজ করি এবং শেখানোর জন্য আমাদের একটি স্কুল রয়েছে, বোধন আবৃত্তি স্কুল। এই স্কুলে আমাদের 6 মাসের একটি কোর্স রয়েছে। সেখানে আপনার একেবারে ছোট থেকে শুরু করে আমাদের বড়রা একেবারে যে কোনো বয়সের ছাত্রছাত্রী এখানে যুক্ত হতে পারে, খুবই বা যে ভালো। কোনো বয়সের মানুষ এখানে যুক্ত হতে পারে। তাদেরকে আমরা শেখানোর চেষ্টা করি। আমাদের বিভিন্ন গুণীজনরা আছেন, ঢাকা থেকে বিভিন্ন জায়গা থেকে এসে প্রশিক্ষকরা প্রশিক্ষণ দেন। এই আর আমাদের বেশ কিছু প্রোগ্রাম রয়েছে। আমরা প্রতি বছরই আমাদের বেশ কিছু অনুষ্ঠানমালা আমরা সাজিয়ে নিই, সেগুলো আমাদের মঞ্চে হয়। আমাদের বিভিন্ন দর্শকদেরকে নিয়ে আমরা করি। আমরা বসন্ত উৎসব করি, আমরা পহেলা বৈশাখ করি। এই আমি তোমাকে আরেক ভাবেও দেখেছি, আরেক রূপে। আমি জানি না সবাই জানে কিনা, তুমি মডেলও করো। আমি দেখেছি এটা আসলে তোমাকে। এটা আসলে শখের বশে করা, শখের বশে কোনো হাউস থেকে বললে তখনই করা। আমি তোমার কাছে আবার আসব কবিতা শুনতে। আমি এখন জি, অন্যজনের কাছে চলে যাচ্ছি। দর্শক শ্রোতা, আপনারা দেখছেন সিদ্ধার্থদের পরিচালনা এবং ফারহানা হোসেনের উপস্থাপনা আমেরিকা বাংলা বিশেষ আয়োজিত কৃতিকা। আমি এখন চলে যাচ্ছি এবিএম সোহেল রশিদের কাছে। সোহেল ভাই, আবৃত্তি শুনবো। খুবই নাম করা একটা আবৃত্তি, বাবা। আমি ওটা শুনতে চাচ্ছি। বাবা আবৃত্তিটা শুরুতেই? হ্যাঁ, ওটা সবার খুবই প্রিয়, আমার নিজেরও খুব প্রিয়। আসলে এই বাবা কবিতাটা তো আমার আবেগের সাথে জড়িত, আমার নিজের বাবাকে নিয়ে লেখা। আপনারা অনেকেই জানেন যে আমার বাবা শহীদ বুদ্ধিজীবী এবিএম আব্দুর রহিম, এবং যুদ্ধের 25শে মার্চ রাতে আমরা রাজারবাগে ছিলাম। সেই সময়ের প্রেক্ষাপটকে সামনে রেখে আমার কবিতাটি লেখা। যে তখন আমার যে বয়স, সেই বয়সে আমার যে অনুভূতি, সেটার সাথে এই সময়ের একটি যোগসূত্র তৈরি করে আমার লেখা। আমি আশা করছি, আমি পড়ছি, কতটুকু পারবো জানি না, আমি চেষ্টা করছি। আমার কবিতার শিরোনাম বাবা ডাকতে চাই। আচ্ছা, বলবে আমায় বাবা ডাকতে কেমন লাগে? যখন চিৎকার করে ডাকি বুকটা আমার কেমন করে কাঁদে। পৃথিবীর সব তানপুরা একসাথে বাজে, এমন ঝড়ো সুর কখনো শুনিনি আগে। কেমন করে ডাকতে হয় শিখিয়ে দেবে? সেই যে কবে 71-এর আগে ডেকেছিলাম, মনে কি আছে? বয়স আমার 4 কি 5, রাজারবাগের উল্টো দিকে শান্তিবাগের বাসা থেকে স্বাধীনতা আনবে বলে বাবা আমার গেল চলে। মনে পড়ে 25শে মার্চের কালো রাতে বৃষ্টির মতো গুলি, ক্ষত বিক্ষত হাজার হাজার খুলি। একটা লাল সবুজ হলুদ রঙা পতাকা নির্জন রাতে উড়ছিল একা। শুধু এই অপরাধে, শুধু এই অপরাধে আম গাছটা ঝাঁঝরা হয়ে গেছে, কত মানুষ হয়েছে শহীদ, পুলিশ ব্যারাকে কতজন হয়েছে হত্যা। তা কি আমার মনে আছে? কচি আমগুলো মিশে গেছে পতাকার সবুজে।
ভোরে সূর্য ফোটার আগে শহর ছেড়ে দল বেঁধে অজানার পথে আমার বাবা স্বাধীনতা আনতে গেছে। এক এক করে 9টি মাস গেল, মাঝে একটি সরকারি চিঠি এলো, জানালো পাকিস্তানের সেনাবাহিনী রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে হয়েছেন গ্রেপ্তার, আছেন তিনি তেজগাঁও 36 সেনা বন্দি শিবিরে। বাবা ডাকবো বলে সেখানেও গেলাম বারবার, কিন্তু ওরা বাবা ডাকতে দিল না আর। বাবা ডাকার তারিখ পড়ল 16ই ডিসেম্বর 1971। সারাদিন জানালার শিক ধরে দাঁড়িয়ে থাকলাম, কি যে উল্লাস, অপেক্ষার উচ্ছ্বাস। এক এক করে মানুষ আসছে, প্রজাপতির ডানায় সুখ নাচছে। এই প্রথম শুনলাম ভয়হীন গুলির শব্দ, মুহুর্মুহু শব্দে মৃত্তিকা জুড়ে ভাসছে আনন্দ। বিজয়ের পতাকা হাতে যুদ্ধ, তারাও ফিরে এলো, কিন্তু না, বাবা এলো না। সেই থেকে শুরু, এখনো দাঁড়াই অপেক্ষা জানালায়, বাবা আসবে চুপি চুপি। মার্চ এলে খুঁজি, ডিসেম্বর এলে খুঁজি, স্মারক ডাক টিকিটে, স্মৃতিসৌধে, বদ্ধ ভূমিতে খুঁজে পায়। বাংলা একাডেমির স্মৃতি 71 বইটির পাতা উল্টায়, আর বাবার রক্তে বানানো লাল সবুজ পতাকা উড়ায়। আমি একবার, শুধু একবার বাবা ডাকতে চাই, আমাকে শিখিয়ে দাও, আমি চিৎকার করে ডাকবো বাবা, বাবা, বাবা। অসম্ভব সুন্দর হয়েছে, আমি মুগ্ধ, আমার একদম কান্না চলে এসছে। সত্যি কথা, আমার নিজেরও বাবা নেই। খুব সুন্দর হয়েছে সোহেল ভাই, ধন্যবাদ। আমি আবারও আপনার কাছে আরেকটা কবিতার জন্য। ধন্যবাদ আপনাদের। প্রধান আপা মনে হয় আবার একটু আমার মনে হয় কি গৌতম দা, আপনি আরেকটা আবৃত্তিতে চলে যান, আমরা ওই ফাঁকে উনি চলে আসবেন নিশ্চয়ই। জি, আমি আপনার আবৃত্তি শুনলাম, আমার কাছে অসাধারণ লাগলো, খুব চমৎকার করে করলেন। সোহেল ভাই, আগামীকাল হচ্ছে আমাদের বীর কন্যা প্রীতিলতার আত্মাহুতি দিবস। তো বীর কন্যা প্রীতিলতার প্রতি শ্রদ্ধা জানিয়ে তার লেখা, তার জীবনের শেষ চিঠি, যেটি মায়ের কাছে প্রীতিলতার শেষ চিঠি হিসেবে পরিচিত, এটি আমি একটু শোনানোর চেষ্টা করছি। এবং আমার মনে প্রেক্ষাপটটা একটু বলে দিলে ভালো, যে প্রীতিলতা সে চট্টগ্রামের অস্ত্র লুণ্ঠনের যে মামলার সে আসামি ছিলেন এবং চট্টগ্রামের মানুষ। এবং আপনি গৌতম চৌধুরী, যিনি চট্টগ্রামের মানুষ, তার কাছ থেকে আমরা মৃত্তিকার কন্যা এবং আমাদের যে অগ্রজ কন্যা যারা সংগ্রামে নিজেকে আত্মাহুতি দিয়েছে, দিতে দ্বিধা করেননি, তেমন একজন বীর কন্যা। ব্রিটিশদের বিরুদ্ধে, ব্রিটিশ বিরোধী আন্দোলন, ব্রিটিশদের বিরুদ্ধে এই আন্দোলন সংগ্রামে যিনি তার জীবন দিতে বিন্দু পরিমাণ দ্বিধাগ্রস্ত হন, একেবারে জীবনকে বাজি রেখেই নিশ্চয়ই আজকের দিনে লিপ্ত হয়েছে। আমরা সেই কবিতাটি আমরা শুনতে চাই। আমি সেই চিঠিটি একটু শোনানোর চেষ্টা করছি। ধন্যবাদ সোহেল ভাই। এটি আসলে আত্মাহুতির আগে রাতে প্রীতিলতা মায়ের উদ্দেশ্যে এই চিঠিটা লিখেছিলেন। তার মৃত্যুবরণের পর মাস্টারদা সূর্য সেন এই পত্রটি প্রীতিলতার মায়ের হাতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন। মাগো, তুমি আমায় ডাকছিলে
আমার যেন মনে হলো তুমি আমার শিয়রে বসে কেবলই আমার নাম ধরে ডাকছো, আর তোমার অশ্রু জলে আমার বক্ষ ভেসে যাচ্ছে। মা, সত্যি কি তুমি এত কাঁদছো? আমি তোমার ডাকে সাড়া দিতে পারলাম না। তুমি আমায় ডেকে ডেকে হয়রান হয়ে চলে গেলে। স্বপ্নে একবার তোমায় দেখতে চেয়েছিলাম, তুমি তোমার আদরের মেয়ের আবদার রক্ষা করতে এসেছিলে। কিন্তু মা, আমি তোমার সঙ্গে একটি কথাও বললাম না। দু চোখ মেলে কেবল তোমার অশ্রু জলে দেখলাম। তোমার চোখের জল মোছাতে এতটুকু চেষ্টা করলাম না। মা, তুমি আমায় ক্ষমা করো। তোমায় বড় ব্যথা দিয়ে গেলাম। তোমাকে এতটুকু ব্যথা দিতেও তো চিরদিন আমার বুক বেঁচেছে। তোমাকে দুঃখ দেওয়া আমার ইচ্ছা নয়। আমি স্বদেশ জননীর চোখের জল মোছাবার জন্য বুকের রক্ত দিতে এসেছি। তুমি আমায় আশীর্বাদ করো, নইলে আমার মনোবাঞ্ছা পূর্ণ হবে না। একটি বার তোমায় দেখে যেতে পারলাম না, সেজন্য আমার হৃদয়কে ভুল বুঝো না তুমি। তোমার কথা আমি এক মুহূর্তের জন্য ভুলিনি মা। প্রতিনিয়তই তোমার আশীর্বাদ প্রার্থনা করি। আমার অভাব যে তোমাকে পাগল করে তুলেছে তা আমি জানি। মাগো, আমি শুনেছি তুমি ঘরের দরজায় বসে সবাইকে ডেকে ডেকে বলছো, ওগো, তোমরা আমার রানী শূন্য রাজ্য দেখে যাও। তোমার সেই ছবি আমার চোখের উপর দিন রাত ভাসছে। তোমার এই কথাগুলো আমার হৃদয়ের প্রতি তন্ত্রিতে তন্ত্রিতে কান্নার সুর তোলে। মাগো, তুমি অমন করে কেঁদো না। আমি যে সত্যের জন্য, স্বাধীনতার জন্য প্রাণ দিতে এসেছি, তুমি কি তাতে আনন্দ পাও না? কি করবে মা, দেশ যে পরাধীন, দেশবাসী যে বিদেশির অত্যাচারে জর্জরিত, দেশ মাতৃকা যে শৃঙ্খল ভারে অবনতা, লাঞ্ছিতা, অবমানিতা, তুমি কি সবই নীরবে সহ্য করবে মা? একটি সন্তানকেও তুমি মুক্তির জন্য উৎসর্গ করতে পারবে না? তুমি কেবলই কাঁদবে। আর কেঁদো না মা। যাবার আগে আর একবার তুমি আমায় স্বপ্নে দেখা দিও। আমি তোমার কাছে জানবীতে ক্ষমা চাইব। আমি যে তোমায় বড় ব্যথা দিতে দিয়ে এসেছি মা। ইচ্ছে করে ছুটে গিয়ে তোমার কাছে ক্ষমা চেয়ে আসি। তুমি আদর করে আমাকে বুকে টেনে নিতে চাইছো। আমি তোমার হাতে ছিনিয়ে চলে এসেছি। খাবারের থালা নিয়ে আমায় কত সাধা সাধি না করেছো। আমি পিছন ফিরে চলে গেছি। না, আর পারছি না। ক্ষমা চাওয়া ভিন্ন, আর আমার তো কোনো উপায় নেই। আমি তোমাকে দুদিন ধরে সমানে কাঁদিয়েছি। তোমার ক্রন্দন আমাকে এতটুকু টলাতে পারেনি। কি আশ্চর্য মা, তোমার রানী এত নিষ্ঠুর হতে পারলো কি করে? ক্ষমা করো মা, আমায় তুমি ক্ষমা করো। অসাধারণ, অসাধারণ। আচ্ছা, আমি চিঠিটা গৌতম চৌধুরীর কাছে একটা জিনিস জানতে চাই, যে জি স্যার। আবৃত্তিকার, একজন জি কবি এবং একজন পাঠক, তার মধ্যে যে যোগসূত্র তৈরি করার কাজটি যে আপনারা করেন, একটা জি নিজস্ব সৃষ্টিশীলতার মাধ্যমে কবিতার যে মূল ভাবনা, মূল অনুভূতি, সেটিকে পাঠকের হৃদয়ে যে স্পর্শ করে দেওয়ার কাজটি করেন, এটা আপনার কাছে কেমন মনে হয়? মানে এই কাজ করার ভিতরে কি কেমন আনন্দ পান বা উপভোগ করেন কিরকম? এটা আসলে আপনি চমৎকার একটা প্রশ্ন করেছেন। একজন কবি যখন বা আপনি আপনি একজন কবি, আপনি যখন আপনার কবিতাটা লেখেন, আপনি এক ভেবে কিন্তু কবিতাটা লেখেন। আবার আবৃত্তিকার হয়তোবা দেখা যায় আহ সেই কবিতাটা পড়ে আবৃত্তিকার এক ধরনের করে ভাবে, বা হয়তোবা কবির ভাবনাটাও আবৃত্তিকারের আসতে পারে। এই কবি এবং আবৃত্তিকারের এই মাঝের যে জায়গাটা, আবৃত্তিকার দর্শক হচ্ছে মাঝখানের অংশ। যারা শুনছেন, যারা শুনেন, তাদের কাছে এই যে ভালো লাগার যে বিষয়টা, সেই বিষয়টা তাদের কাছে উপস্থাপন করে, এবং আবেগ দিয়ে যখন সেই বিষয়টা তাদের মাঝে আহ শোনান, বলেন, তখন কিন্তু তারা একটা দৃশ্যকল্প তৈরি করে। তাদের মাঝে সেই কবির কবিতার
একটি দৃশ্যকল্প যখন তৈরি হয়ে যায় তখন কিন্তু সে শুনেও সেটি উপভোগ করতে থাকে। এবং এটা যখন হয় যে একজন দর্শকের মনে যখন এই আনন্দটা বা এই কবিতাটার বিষয়টা তুলে ধরতে পারেন, তখনই কিন্তু আবৃত্তিকার খুব আনন্দ উপভোগ করেন। তখন আবৃত্তিকারের মনে আনন্দ বা স্বস্তির বিষয়টা বা একটু ভালো লাগার বিষয়টা তৈরি, এবং আমি এটাকে খুব উপভোগ করি। এটা ঠিক। আরেকটা জিনিস আমার মনে হয় যে কবিতার ভিতরে একটা দুর্বোধ্যতা যে থাকে, যে লুকোচুরি খেলা থাকে একটা কবির এটা ভিতরে, এবং এই পাঠকের কাছে সহজবোধ্যতা তৈরি করে দেন কিন্তু আবৃত্তিকার। এবং আমাদের এই কবিতাকে এখনো যে জনপ্রিয়তা আর মাঝে নিয়ে যাওয়ার পেছনে এবং একজন কবিকে উপস্থাপন করার পেছনে আবৃত্তিকারদের ভূমিকা কিন্তু অনস্বীকার্য। এটাকে আমাদের মানতেই হবে, এবং এটা একটা আলাদা শিল্প, সেই জন্য আমরা আলাদা শিল্প হিসাবে এটাকে ধরে থাকি। তো যেমন সোহেল ভাই, যেমন ধরেন সৈয়দ শামসুল হকের একটি কবিতা নুরুল দিনের সারা জীবন ধরে, বা আমার পরিচয়, আমি জন্মেছি বাংলায়, এই কবিতাটি দর্শকের মাঝে কিন্তু ছড়িয়ে দিয়েছে কিন্তু আবৃত্তিকার। অবশ্যই বিভিন্ন অনুষ্ঠানে, এবং হেলাল হাফিজকেও এত আজকে জনপ্রিয়তার তুঙ্গে, তার পিছনে কিন্তু আবৃত্তিকারদের একটা ভূমিকা আছে। কষ্ট নেবে, কষ্ট, শিমুল ভাই যখন আবৃত্তি করতেন এই যে কষ্ট নেবে ফেরিওয়ালা কবিতাটি, তখন কিন্তু এটি কার কবিতা এটা খুঁজে বের করে কিন্তু মানুষ সেই কবিতাটা পড়েছে। হেলাল হাফিজ কিন্তু সেই জায়গায় এখন জনপ্রিয়তার তুঙ্গে উঠে এসেছে। আচ্ছা, এখন আমি যে প্রশ্নটি করব, যে নবীন কবি বা প্রান্তিক পর্যায়ে যারা লেখালেখি করে এই তাদেরকে উপস্থাপন করার, আপনারা তো সাধারণত যারা আবৃত্তিকার তারা প্রতিষ্ঠিত কবি বা ভালো কবিতা, যেটাকে আমাদের ভাষায়, পাঠকদের ভাষায়, সেগুলিকেই উপস্থাপন করা হয়ে থাকে। কিন্তু আবার আপনার কাছে একটি প্রশ্ন, যে প্রান্তিক পর্যায়ে যারা লেখালেখি করেন বা নবীন যারা লেখালেখি, তাদের মধ্যে কিন্তু অনেকে আছেন খুব ভালো লেখেন, তাদের চিত্রকল্প অসাধারণ। তাদেরকে উপস্থাপন করার ক্ষেত্রে কি আপনাদের কোনো চিন্তা ভাবনা আছে? নিশ্চয়ই। যেমন এখন তো আসলে অনেকের কবিতা পাওয়া যায়, অনেক নতুন কবির কবিতা পাওয়া যায়, বা কবিরা হয়তোবা কোনো কবি হয়তোবা দেখা যায় একেবারে নির্দিতচারী, আবার ফেসবুকের মাধ্যমেও কিছু কবিতা পাওয়া যায়। অনেক সময় দেখা যায় কবিকে চেনা হয় না, কিন্তু কবিতাটা পড়ে ভালো লাগে, সেই কবিতাটা মনে যখন একটা দাগ কেটে দেয়, তখন সেই কবিতাটা পড়ার আগ্রহ জাগে, দর্শকের মাঝে তুলে ধরতে ইচ্ছে করে। এভাবে নিশ্চয়ই আমরা এমন একটি কবিতা আপনার কাছে শুনবো। আমাদের উপস্থাপিকা ফারহানা হোসেন চলে এসেছেন, আমরা নিশ্চয়ই তার কথা শুনবো। ধন্যবাদ। হ্যাঁ, আমি সরি, আমার একটু প্রবলেম হয়ে গেছিল, আমার নেট ঠিক না, আমি মিউট হয়ে যাচ্ছিল আমার ল্যাপটপ। আমি এখন চেঞ্জ করে আমি ফোনে বসেছি। আমি জানি যে তোমার একটা খুব সুন্দর একটা আবৃত্তি আমি শুনেছি ইউটিউবে, কাশফুলের কাব্য, কবি নির্মল কবির। হ্যাঁ, তুমি ওটা পড়লে আমি খুব খুশি হব। আচ্ছা, আমি কি এখনই শোনাবো নাকি? আচ্ছা, তাহলে আমি নিগার সুলতানের কাছে যাই। ঠিক আছে। যে দর্শক শ্রোতা, আপনারা দেখছেন সিদ্ধার্থদের পরিচালনা, ফারহানা হোসেন উপস্থাপনা, আমেরিকা বাংলা আয়োজিত কৃতিকা থেকে। নিগার সুলতানা, আমি তোমাকে তো অনুরোধ করব একটা কবিতা পড়ার জন্য। আমি জানি তুমি মাঝে মাঝে কবিতা পড়ো। আমি এত ভালো আবৃত্তিকার না, এত ভালো লিখতেও পারি না। মাঝে মাঝে পেন্সিলের আঁকাঝোঁকা করে অবসর টাইমে চেষ্টা করি আর কি কিছু একটা দাঁড় করাতে। আমার নিজের লেখাই একটা পড়ছি, প্রতীক্ষার পর। কোথায় হারিয়ে গেলে তুমি আমায় নিঃস্ব করে, আজ যে আমি বড় একাকিত্ব জীবনে, ভালোবাসার অবহেলায়। হয়তো নয় পৃথিবীটা তোমার কাছে এক কোণা না হয় একটু জায়গা দিতে, আকাশা না হয় তোমারই হয়তো, মেঘটা নয় আমায় দিতে, বৃষ্টি দেও মন ভিজিয়ে নিতে। এখন ভাবতে ইচ্ছে করে তুমি আসবে, নতুন সূর্য দেখা দেবে বিজয়ের বেশে, তোমার ছোঁয়ায় মন ভরে উঠবে শান্তির নিঃশ্বাসে। কতকাল প্রতীক্ষিত লালন করা মুহূর্ত, তোমার প্রতীক্ষায় এ বুঝি তুমি আসছো।
বা দারুণ দারুণ। আর কোন কবিতা তুমি শোনাতে চাও? হ্যাঁ, আমি ফারহানা হোসেনের একটা কবিতা শোনাতে চাচ্ছি। নিগার আপা, আমি কিন্তু ফারহানা হোসেনের আমি একটা কবিতা শোনাবো। এটা কবিতা না, চিঠি। আসলে সোহেল ভাই বলেছেন তো, সোহেল ভাই বলেছেন যে সোহেল ভাইয়ের কবিতা তোমরা তো অনেক ভালো পড়ো, তোমাদের সাথে আসলে আমরা তো ঠিক আছে, আমি তোমার কাছে তাহলে পরে আসি। আমি গৌতমের কাছে যাই। তুমি কাশফুলের কাব্যটা আমাদেরকে একটু শোনাও। আচ্ছা, ধন্যবাদ ফারহানা আপা। এবারে আবৃত্তি করছি কবি নির্মলেন্দু গুণের কাশফুলের কাব্য। ভেবেছিলাম প্রথম যেদিন ফুরবে তুমি, দেখবো তোমার পুষ্প বনের গাথা মনের মতো লিখবো। তখন কালো কাজল মেঘ তো ব্যস্ত ছিল ছুটতে। ভেবেছিলাম আরো কদিন যাবে তোমার ঘুরতে। সবে তো এই বর্ষা এলো, শরৎ এলো মাত্র, এর মধ্যে শুভ্র কাশে ভরল তোমার গাত্র। ক্ষেতের আলে নদীর কূলে পুকুরের ওই পারটায় হঠাৎ দেখি কাশ ফুটেছে বাঁশবনের ওই ধারটা। আকাশ থাকে মুখ নামিয়ে, মাটির দিকে নুয়ে, দেখি ভোরের বাতাসে কাশ দুলছে মাটি ছুঁয়ে। কিন্তু কখন ফুটেছে তা কেউ পারে না বলতে, সবাই শুধু থমকে দাঁড়ায় গায়ের পথে চলতে। উচ্ছ তোলা পাখির মতো কাশবনিয়া কন্যে তুলছে কাশের ময়ূর চূড়া কালো খোপার জন্যে। যেন শরতে রানী কাশের বোরকাখানি খুলে কাশবনের ওই আড়াল থেকে নাচছে তুলে তুলে। প্রথম কবে ফুটেছে কাশ সেই শুধুটা জানে, তাই তো সেটাই সবার আগে খোঁপায় বেঁধে আনে। ইচ্ছে করে রেখে বলি, ওগো কাশের মেয়ে, আজকে আমার চোখ জুড়ালো তোমারে দেখাবে। তোমার হাতে বন্দি আমার ভালোবাসার কাশ, তাই তো আমি এই শরতে তোমার কৃতদাস। ভালোবাসার কাব্য শুনে কাশ ঝরেছে যে, দেখি আমার শরতে রানী কাশ বনিয়ারে। ধন্যবাদ। অপূর্ব অপূর্ব, আমি মুগ্ধ। অসাধারণ। আমি এখন যাচ্ছি সোহেল ভাই আপনার কাছে, সারথীকে চিনি, ওই কবিতাটা আমি শুনবো। আচ্ছা, পাঠ করছি। ঠিক আছে সোহেল ভাই। সারথীকে আমি চিনি, আমার কবিতার শিরোনাম। জানালার ওপারে জোনাকির আঁকা ছবি, ভোরের ফুল ফোটার আগেই মরিচিকা, শার্শিতে ল্যাপটানো চেনা শিশিরের ঘাম, এখানেই টানে দীর্ঘ সম্পর্কের জবনিকা। সামনের সারিতে বসে হয়তো ভাবছেন, হঠাৎ আজ কেন এই প্রশ্নের অবতারণা? ঠিকই ধরেছেন, একত্রে এত আপনজন, ভাবলাম বলেই ফেলি বুকের সব তাড়না। সারথী বাবা মার দেওয়া কোনো নাম নয়, এ হলো আড়ালে বসবাসের ছদ্মনাম। ওর নাম বলা যাবে না এখন, সমাজে ছড়াতে পারে দুর্নাম। এক নামে সবাই চেনে, চ্যানেলে পত্রিকায় নেই কোনখানে, বললে আপনিও চিনবেন। ওর এখন অনেক ফ্যান সবখানে। থাক সে যা গোপনে কবিতা বা গল্প, সবই ছিল ওকে নিয়ে ভাবনার চিত্রকল্প। আগুন ঝরা সন্ধ্যায় ঘনিষ্ঠ হয়ে বসতাম, স্পর্শ সুখেও লেখাগুলো পড়ে শোনাতাম। ও বলতো, বাহ দারুণ, মন ছুঁয়ে যায়, দেখে নিও এগুলো ছাপবো পত্রিকায়। পাশে এসে উষ্ণ চোখে চোখ রাখত, লেখাগুলো সযত্নে ওর নামেই ছাপত। আমি তখন
বেকারের তকমা লাগানো অগুছালো এক যুবক। ভাবত মন ও সারথীর নামে লেখা ছাপিয়ে খুশি হয় হোক। এভাবেই বইতে থাকলো সময় নদী। ওর নামে প্রকাশিত আমার লেখা ভেজা চোখে পড়তাম রাত অবধি। এসবই আমি সহজেই মেনে নিতাম, কারণ আমি ওকে ভীষণ ভালোবাসতাম। থাক সেসব, একবার কি হলো তাই বলছি শুনুন। এক বিকেলে মুঠোফোন বলে উঠল, চলে আসুন। ফাগুনের বিকেলে ভাবলাম কোকিলার আমন্ত্রণ। মনের ভেতর চলল 64 কলার আয়োজন। মঞ্চে স্পষ্ট লেখা, ওখানে ছিল না কোনো দ্বিধা জড়তা। কবি সারথীর একক বই, এক বেদনার বৃষ্টি কথা, মোরকো পাঠন মোচন, আমার বুকে আগুন নাচন। ভাবলাম তবুও ভালো, পাণ্ডুলিপি পেল বাঁচার অবলম্বন। যথারীতি আনুষ্ঠানিকতায় রং ছড়ালো, সবাই প্রশংসার স্তুতিতে ঝড় তুলল। কেউ একজন বেরসিক করল গালাগালি, কবিতাগুলোর গন্ধ নাকি বড্ড পুরুষালী। না, তা ঠিক নয়, লেখার কোনো লিঙ্গ নেই। জানি না কেন এইভাবেই চিৎকার দেই। সারথী বলল, এই থামো থামো, ওনাদের সম্মান কত জানো? আমাকে কবি ও কবিতা চেনাচ্ছ? নিজেকে সংযত করলাম। বইয়ের কোথাও আমার নাম নেই, মরু চোখে দেখলাম। কৃতজ্ঞতায় দেশের বিরাট এক কবি, শহরময় ঝুলে তার বড় বড় ছবি। সময় স্রোতের তীরে 6টি বছর, সারথী এখন বিনোদনের খবর। ও এখন হালের জনপ্রিয় নায়িকা, অনেক যুবকের কাঙ্ক্ষিত বালিকা। আতপুরা সংসারে আমাকে বেশ করুণা করে, মাঝে মাঝে মাঝরাতে জানতে চায় কেমন আছি। একজন সেলিব্রিটি আমাকে চেনে, এই অহংকারে অগ্নিদগ্ধ জীবন পথ নিয়ে যায় মৃত্যুর কাছাকাছি। খুঁজে বেড়াই না এখন আর সুখের গলি। কেউ জানতে চাইলে বুক ফুলিয়ে বলি, সারথীকে আমি চিনি, সারথীকে আমি চিনি, সারথীকে আমি চিনি। খুব সুন্দর হয়েছে, ভীষণ সুন্দর হয়েছে। সোহেল ভাই, আমি তো দেখি যে আপনি আবৃত্তিতেও সফল, সবখানেই সফল। আমি ভাই আবৃত্তিকার নই, আমি কবিতা পাঠ করি না। আবৃত্তিকার আমাদের গৌতম চৌধুরী খুব অসাধারণ আবৃত্তিকার। দর্শক শ্রোতা, আপনারা দেখছেন সিদ্ধার্থদের পরিচালনা, ফারহানা হোসেনের উপস্থাপনা, আমেরিকান বাংলা বিশেষ আয়োজন কীতিকা। আমি এখন চলে যাচ্ছি নিগার সুলতানা তোমার কাছে, যে তুমি একটা কবিতা শুনতে চেয়েছিলে, ওটা বলো। আমি সবার শেষে আমি গৌতমের কাছে আজকে কবিতা শুনতে শুনতে, 2টো কবিতা বাকি আছে গৌতমের, এখনো শুনতে শুনতে বাড়ি যাব। আমি ফারহানা হোসেনের একটা কবিতা পড়ছি। ও মাই গড। এপ্রিল 10 কি 11, আমার খুব প্রিয় একটা কবিতা। খুব বারবার বলো এমনি কেন হলো, কি করেছি আমি, গল্পটা না হয় একটুখানি মন বসিয়ে শোনো। এটা কি সত্যিকারের গল্প, কোনো রূপকথা নয় তো? এটা যে সত্যিকারের, দূর ছাই এই অবচেতন মন কি থেকে কি বলে। তুমি তুমি তো সেই কবেই গেছো চলে। মনে পড়ে না খুব বেশি কিছু, পার্কে শপিং এর প্রেম খেলাগুলো সবই পড়েছি পিছু। হয়তো সব গিয়েছি ভুলে, সেই মৌবন আর ফুলে ফুলে, তবু যে মনের কানাগলি ঘেঁষে এপ্রিলের এক সকালে যে আসে। সব কিছু চুকে যেতে হলো তোমাকে, তারিখটা ঠিক পড়ছে না মনে। সাল মাস সব অতল গহনে, কিছুই তো নেই মনে। তবে এপ্রিল 10 কি 11 কিছু হয়তো হবে, দূর ছাই
এই অবচেতন মন কি থেকে কি যে বলে, তুমি তুমি তো সে কবেই গেছো চলে। তোমায় নিয়ে গল্প লিখি না আর, পারি না আর কাব্যের হেমকার, ইচ্ছেরা সব স্মৃতির পাতায়, পারি না তাই লিখতে তোমায়। মিথ্যে প্রেমে হারিয়ে দিলে, ওয়াদা ভেঙে জিতেই গেলে, তাই এত ভেবে আর কি হবে, দূর চাই। অবচেতন মন কি থেকে কি যে বলে, তুমি তুমি তো সেই কবেই গেছো চলে। শুনেছি অনেক ভালোই আছো, সুখে নাকি স্বর্গ পেয়েছো, সত্যি কি ঢের শান্তি পেয়েছো, নাকি সুখের সাথে পাঞ্জা লড়ে পিতায় ভান করো, নাকি বিবেক দহনে জ্বলে পুড়ে সেই প্রেম ধ্বংসনে মরো, দুধ চাই। অবচেতন মন কি থেকে কি যে বলে, তুমি তুমি তো সেই কবেই গেছো চলে। খুব সুন্দর, খুব সুন্দর হয়েছে আবৃত্তি, খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ নিগার সুলতানা। কবিতাটা খুবই সুন্দর, আমার খুব প্রিয় একটা কবিতা। আমি এখন চলে যাচ্ছি গৌতম চৌধুরী আবৃত্তিকা তোমার কাছে। তুমি তোমার ভুবনে তুমি অনন্য। শক্তি চট্টোপাধ্যায়, অবশ্যই আমি তোমার একজন ফ্যান, তুমি জানো অনেক আগের থেকেই। যখন বৃষ্টি নামলো, গৌতম শক্তি চট্টোপাধ্যায়ের সেই কবিতাটা শোনাতে হবে এখন তোমাকে। আচ্ছা, ঠিক আছে আপা, আগে আপনার লেখা একটি আমি পাঠ করতে চাই। আপনার লেখা একটি চিঠি আমি পাঠ করতে চাই। এই চিঠিগুলো মনে হয় শিমুল ভাই পড়েছিলেন, শিমুল ভাই, শারমিন মোস্তফা পড়েছিল, শিমুল ভাই এবং শারমিন আপা। জি জি, অরণ্য লাবণ্য। আমি লাবণ্যকে লেখা অরণ্যের একটি চিঠি পড়ছি, কবি ফারহানা হোসেন। লাবণ্য, কেমন চলছে তোমার দিনটা, কেমন আছো তুমি? অনেক বছর পেরিয়ে গেল, তোমাকে আর লেখা হয়ে ওঠেনি। কতদিন, কত মাস, কত বছর পেরিয়ে গেল, আর লেখা হলো না তোমাকে। এতটা ধৈর্য আমি কি করে শুয়েছি বলতে পারো? হঠাৎ তোমার পত্র এলো নীলখামে করে, পিয়নবাবু হাতে করে আমায় দিল পত্রখানা। তোমার লেখা দেখে আমি খুশিতে আত্মহারা। লাবণ্য, আমার লাবণ্য, কতদিন দেখি না তোমার মায়া ভরা মুখখানা। সত্যি করে বলো তো, কেমন আছো তুমি? এখনো কি তুমি তেমন রাগী আর জিদি আছো? বরের সাথে বুঝি এইভাবে অভিমান করো? খুব জানতে ইচ্ছে করে, বলবে আমায়? তোমার বর কি বলে ডাকে গো তোমায়? নীলাঞ্জনা নাকি পড়ি, বা বাবুই শোনা? বলো না গো, খুব জানতে ইচ্ছে করছে। নীলাঞ্জনা নামটা আমারই তো দেওয়া, খুব ভালোবেসে তোমায় আমি ডাকতাম এই নামে। দোহাই, তোমার এই নামে ডাকতে দিও না, তবে খুব কষ্ট পাবো যে আমি। ধুর ছাই, যেই নামে ডাকুক তোমায়, বলো না যেন ভুলেও আমায়। বড়ই হিংসুটে, বড়ই হিংসুটে, আমি পেট ভরতে হিংসে। তুমি তো জানো তোমায় নিয়ে কতটা হিংসুটে তোমার। লাবণ্য, তোমার পত্রে বলেছিলে আমার নতুন পৃথিবীতে তোমায় নিয়ে যেতে। যাবে তুমি লাবণ্য, যাবে, যেখানে আলো আর সুখের মিছিল। তবে কেন এত দ্বিধা, বসে থাকা উদ্দেশ্যহীন ভাবে? চলো আমার সাথে, তোমাকে নিয়ে উড়বো ডানা মেলে, সত্যের পৃথিবীকে প্রাণ ভরে দেখব। হারাবে আমার সাথে আলো আর মিছিলের মাঝে। তোমার উত্তরের অপেক্ষায় রইলাম, তোমার উত্তরের অপেক্ষায় রইলাম। অরণ্য। আমি মুগ্ধ, এত সুন্দর আবৃত্তি তুমি কি করে করো, সত্যি আমি মুগ্ধ, খুব সুন্দর হয়েছে। আমি তো হারিয়ে গেছি সেই মানে আপনি লাবণ্য আর অরণ্যের কাছে হারিয়ে গেলেন।
নাকি অরণ্যের কাছে হারিয়ে গেছে? কিছু তো একটা হবে। আমরা কি একটা প্রশ্ন করতে পারি? অরণ্যকে কি আমরা চিনতে পারি কি বা জানতে পারি? সেটা একদমই কাল্পনিক, একদমই কাল্পনিক। সব কল্পনার ভিতরে কিন্তু একটা সত্যের বীজ রূপিত থাকে, এবং সেটাকে আবর্ত করেই কিন্তু মানুষ এগোয়। যাই হোক, আমি সোহেল ভাই, আমি আপাকে জিজ্ঞেস করেছিলাম যে মানে কবিতাটা যখন আমি নিচ্ছিলাম আপা থেকে, তখন আপাকে জিজ্ঞেস করেছিলাম অরণ্য কি আমাদের ভাইয়া কিনা। মানে তখন উনি আপনাকে যে কথাটা বললেন সেই কথাটাই বললো আর কি, যে কল্পনার জগৎ থেকে নিয়ে আসে। কল্পনার জগৎ থেকে নেওয়া। আর কল্পনার জগতে তো কেউ না কেউ স্বপ্নের একটা বীজ বুনে দিয়েছিল। আর নিগার আপা কি বলেন? নিগার আপা কি বলেন? সোহেল ভাই, কবিদের কিন্তু আসলে প্রেমিকের অভাব নেই, কবিদের প্রেমিকার অভাব নেই। সবকিছু মানে কল্পনার জগতে আমি তো অবশ্য সব জানি, এটা কল্পনা থেকেই লিখেছে। আর সবকিছু ছিল কিনা বলা যায় না, কিছুটা রেখে যায় না। আপা, এই যে ফারহানা কিন্তু বলেছে যে সবকিছু বলা যায় না, কিছু কিছু লুকিয়ে রাখতে হয়। তার মানে নিগার আপা কি আপনি মানে ওখানে জেন্ডারগত সমর্থনে চলে গেলেন? আমি বলেছি যে ভিতরগত হয়তো কিছু একটা লালন করছে, সেটা আমরা কেউ জানি না। তার অন্তরে কিছু একটা লালন করা আছে হয়তো, সেটা অন্তরে যদি প্রেমই না থাকে তাহলে কবি কেন? কবি মানে প্রেম। চিঠির যুগে কোন এক সময় হয়তো চিঠির যুগে লেখাটা আসেই তো সেই প্রেম থেকেই। আমরা তো চিঠির যুগেরই মানুষ, আমরা কিন্তু চিঠির যুগেরই মানুষ। একটা চিঠি আসবে এখানে। গৌতম হয়তো চিঠির যুগ পায় না সেভাবে, কিন্তু আমরা কিন্তু তিনজনই চিঠির যুগের মানুষ। আমি পেয়েছি, গৌতমও পেয়েছে, তাহলে তা আমরা সব চিঠির যুগেরই মানুষ। আমি গৌতমের কাছে। আচ্ছা, হ্যাঁ বলুন। না, আমরা যেটা বলতে চাচ্ছি যে এখন যে সহজে একটা SMS এর মাধ্যমে জানিয়ে দিতে পারে, কিন্তু আমরা কিন্তু একটা চিঠি দিতে কিন্তু আমাদের প্রায় 6 মাস অপেক্ষা করতে হয়েছে, যে চিঠিটা আসলে দিব কি দিব না, বা কি ভাষায় লিখবো, এবং ভাষা জানার জন্য আবার 2-4 জনের কাছে যেতেও হয়েছে। আচ্ছা, যাই হোক, আপনি কি বলছেন? যাই হোক, হ্যাঁ গৌতম, তোমার শেষ কবিতাটা পড়ো, শক্তি চৌধুরী। হ্যাঁ, এবারে আমি পড়ছি কবি শক্তি চট্টোপাধ্যায়ের যখন বৃষ্টি নামলো। ওকে। বুকের মধ্যে বৃষ্টি নামে, নৌকা টলমল, কুল ছেড়িয়া জকুলে যায় এমন সম্বল নেই নিকটে, হয়তো ছিল বৃষ্টি আসার আগে। চলৎ শক্তিহীন হয়েছে, চলৎ শক্তিহীন। বৃষ্টি যখন নামলো আমি উঠোন পানি আঁকা, দৌড়ে গিয়ে ভেবেছিলাম তোমার পাবো দেখা। হয়তো মেঘে বৃষ্টিতে বা শিউলি গাছের তলে আজানুকে এসে ভিজিয়ে নিচ্ছ আকাশ ছেঁচা জলে। কিন্তু তুমি নেই বাহিরে, অন্তরে মেঘে করে ভারী ব্যাপক বৃষ্টি আমার বুকের মধ্যে ঝরে। ধন্যবাদ। ধন্যবাদ গৌতম। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আজ যারা স্টুডিওতে এসেছেন সবাই খুব ব্যস্ত মানুষ। এত ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাদেরকে আমেরিকা বাংলা পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। সবাইকে শুভরাত্রি। আমরা আমাদেরকে বিদায় নেওয়ার সুযোগ দেন। আমরা আমেরিকা বাংলা যে সিদ্ধার্থ দে যে পিছন থেকে আমাদেরকে যেভাবে সহযোগিতা করেছেন, কারিগরি সহায়তা, সেই জন্য ধন্যবাদ জানাই। এবং ধন্যবাদ জানাই এই জন্য যে যতদূর বাংলা ভাষা ততদূর এই বাংলাদেশ, এই যে বাংলাদেশকে যে রিপ্রেজেন্ট করার যে অভিপ্রায় এবং রিপ্রেজেন্ট করার যে প্রচেষ্টা, এবং সেখানে আমাদের রাজনীতি, আমাদের অর্থনীতি, আমি আগেই বলেছি, এবং আমাদের সমাজ ব্যবস্থার নানান দিক নিয়ে যে তারা কাজ করছেন, সেই জন্য আমাদেরকে এগিয়ে যাওয়ার পথ নির্দেশনা দিচ্ছেন, সেই জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আজকের এই অনুষ্ঠানে আমাদের আমন্ত্রণ জানানোর জন্য
কৃত্তিকা সহ আমেরিকা বাংলাকে আমরা শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। নিশ্চয়ই আপনারা সবাই ভালো থাকবেন। যারা যুক্ত হয়েছেন, যারা যুক্ত হবেন বা পরবর্তীতে এই অনুষ্ঠান দেখবেন, সবার জন্য শুভকামনা ও ভালোবাসা জানিয়ে শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ আপনাদের সবাইকে। আমি একটু বলি ফারহান আপা। হ্যাঁ, শিওর। আমেরিকা বাংলাকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা, সেই সাথে ফারহান আপার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এত সুন্দর একটি অনুষ্ঠানে যুক্ত করার জন্য। সোহেল ভাই খুব সুন্দর করে বলেছেন, বাংলা ভাষাকে আসলে বিশ্বের মাঝে তুলে ধরার জন্য যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, এই যে আমেরিকা বাংলা এত সুন্দর একটি আয়োজন করেছে বা বাংলা ভাষাকে নিয়ে কাজ করছে, বাংলা ভাষার অনুষ্ঠানগুলোকে নিয়ে কাজ করছে, এই জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি। এবং আমাদের আজকের এই অনুষ্ঠানটা যারা দেখেছেন, যারা আমাদের সাথে ছিলেন, আমাদেরকে নানাভাবে কমেন্ট করে আমাদেরকে প্রেরণা জুগিয়েছেন, তাদের সকলের প্রতি ভালোবাসা রইল, তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা আসলে মঞ্চে যে হাততালিগুলো পেতাম একটা কবিতা পড়ার পর বা একটি উপস্থাপনা বা একটি অভিনয় করে যে হাততালিটা পেতাম, এখানে দর্শকের কমেন্ট গুলো হচ্ছে আমাদের হাততালির মতো। তাদের ভালোবাসাগুলোই আমাদেরকে সামনের দিকে এগিয়ে যাওয়ার প্রেরণা হিসেবে আমরা পাই। আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি সবার প্রতি। নিগার আপা, সোহেল ভাই, ফারহান আপা, আপনাদের সকলের কে ভালোবাসা জানাচ্ছি এত সুন্দর একটি অনুষ্ঠানে একসাথে যুক্ত থাকতে পেরে। অনেক ধন্যবাদ। তোমাদেরকেও ধন্যবাদ। হ্যাঁ, নিগার কিছু বলো। আমেরিকান বাংলা সুন্দর একটি অনুষ্ঠানে আমাদেরকে সুযোগ করে দেওয়ার জন্য আমি সিদ্ধার্থ এবং ফারহানাকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আর যারা আমাদের সাথে যুক্ত আছে, এতক্ষণ পর্যন্ত আমাদের জার্নিতে ছিল, তাদেরকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। শুভরাত্রি, সবাই ভালো থাকবেন। আমাদেরকে অনুপ্রেরণা যোগানোর জন্য আপনাদেরকে ধন্যবাদ। দর্শক শ্রোতা, আপনারা যারা আমাদের সাথে এতক্ষণ ছিলেন, কষ্ট করে যুক্ত হয়েছেন বা যুক্ত হবেন, সবাইকে কৃতজ্ঞতা ও শুভেচ্ছা। আমেরিকান বাংলা পক্ষের সাথে থাকবেন সবসময় আশা করি। আবারও কোনো এক অনুষ্ঠানে দেখা হবে নিশ্চয়ই আপনাদের সবার সাথে। ধন্যবাদ সোহেল ভাই, ধন্যবাদ গৌতম, ধন্যবাদ নিগার। শুভরাত্রি।